তোমার কাছে কোন মুখে ক্ষমা চাইব আমি বুঝতে পারছি না। আমার নিজেরই লজ্জা লাগছে। হঠাৎ ক্ষমা কেন চাইবে? প্লিজ ওভাবে বলো না। তুমি জানো আমি কাল রাতে কি করেছি। না, তোমার যখন রেস্ট নেওয়ার কথা ছিল তখন তুমি কিছুক্ষণের জন্য তোমার এক বন্ধুর সাথে গল্প করেছো, এই যা। তাতে ভাবার কি আছে? তোমার মন যা চেয়েছে তুমি সেটা করেছো, মন যা ভেবেছে সেটা করেছো। আরে বাবা, সবসময় কি শুধু শরীরের কথা ভাবলে চলবে? কখনো কখনো তো মনের কথাও ভাবতে হবে। আর মন ভালো থাকলে তো শরীরও ভালো থাকবে। না দীপদীপ, অত রাত হয়ে গেছিল, সেটা আমার বোঝা উচিত ছিল। আমি বুঝতে পারিনি, বিশ্বাস করো। আমি না আসলে খুব খারাপ একটা স্বপ্ন দেখছিলাম, আর আমার মনটা খুব অস্থির হয়ে উঠছিল। তাই থাকতে না পেরে ফোন করে ফেলেছি। তোমরা তো সারাদিন আমার সাথেই ছিলে, সদ্য বাড়ি ফিরেছিলে বোধহয়। সবে বিয়ে করেছো, কোথায় নিজেরা একটু সময় কাটাবে তা না, আমি তোমাদের মাঝে ঢুকে গেলাম। তুমি আমাদের মাঝখানে সবসময় থাকবে যশ, এটাই তো স্বাভাবিক। বর্তমান তো সবসময় অতীত আর ভবিষ্যতের মধ্যে একটা সেতু বন্ধনের কাজ করে। আর ঠিক তেমনি অতীত আর বর্তমান কিন্তু একটা সুন্দর ভবিষ্যৎকে জন্ম দেয়। দেখো, আমি অপরাজিতার বর্তমান, আর তুমি অপরাজিতার প্রাক্তন। আমি অপরাজিতাকে ভালোবাসি, তুমিও তো অপরাজিতাকে ভালোবাসো। তাই আমরা দুজন যদি চাই, আমরা দুজনে কি ওকে একটা সুন্দর জীবন উপহার দিতে পারি না? দেখো, অপরাজিতা এতদিন অনেক বিপর্যয়, অনেক অশান্তির মধ্যে দিয়ে জীবন কাটিয়েছে। তাই এবার না হয় ও একটু শান্তি পাক, একটু ভালো থাকুক। তোমাকে যত চিনছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি, আরো ভালোবেসে ফেলছি তোমায়। তোমার মতো মনে হয় আমি শবনমকে ভালোবাসতে পারিনি। দেখো, যে যার নিজের মতো করে তার ভালোবাসা মানুষকে ভালোবাসে। সবার ভালোবাসা তো একরকম হয় না যশ। তা অবশ্য হয় না, কিন্তু মনের তো রকম ফের হয়। তুমি অনেক উদার মনের দীপদীপ, অনেক বড় মনের মানুষ। শবনম তার যোগ্য মানুষকেই তার জীবনে পেয়েছে। জীবন যে অনেক লম্বা যশ, কে কার জীবনে কতটা সময় থাকে, কতটা থাকে তা কি আমরা বলতে পারি? সে হয়তো আমরা বলতে পারি না, কিন্তু আন্দাজ তো করতে পারি। শবনমকে তোমার মতন ভালো আর কেউ রাখতে পারবে না দীপদীপ। তুমিও রাখতে পারতে যশ। পারতাম, তবে সে সুযোগ আমি হারিয়ে ফেলেছি। কিছুই তো হারায় না। জীবন সমুদ্রের মতো, ঠিক তোমাকে ফিরিয়ে দেবে যা হারিয়ে গেছে। সমুদ্র সবসময় সেটা ফিরিয়ে দেয়। ফিরিয়ে দেয়, তবে অন্য রূপে।
শবনমকে আমার বন্ধু হিসেবে দিয়েছে। ওকে আমি আমার বন্ধু হিসেবে পেয়েছি। অবশ্য এর পুরো ক্রেডিটটাই তোমার, আর তার সাথে তোমাকেও তো পেলাম। এটাই আমার জীবনের সব থেকে বড় পাওনা। আমিও তো অপরাজিতার হাত ধরেই তোমাকে পেলাম। আচ্ছা শোনো, সেদিন কিন্তু তোমার গান শুনে আমার মন ভরেনি। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, তারপরে অনেক গান শোনার আছে তোমার কাছ থেকে, অনেক গান শুনবো। তোমাদের হানিমুনটা আমার জন্য ক্যান্সেল হয়ে গেল। তোমারও তো নিশ্চয়ই সেখানে কিছু কাজ ছিল, সেগুলোও নষ্ট হয়ে গেল। আমার তো খারাপ লাগছে দেবদীপ। একেবারেই না, খারাপ লাগার তো কিচ্ছু নেই যশ। আমি আর অপরাজিতা তো পালিয়ে যাচ্ছি না। আগে তোমাকে সুস্থ করে তুলি, তারপর সব হবে। আর হানিমুনের থেকে বেশি আনন্দ হচ্ছে তোমার সুস্থ হয়ে ওঠাটা। তুমি সুস্থ হয়ে উঠলেই আমরা অনেক বেশি আনন্দ পাবো। আমাকে তো সুস্থ হয়ে উঠতেই হবে। তোমরা থাকতে আমাকে বেশি দিন অসুস্থ হয়ে থাকার সুযোগটাই বা কে দিচ্ছে? শবনম আমার উপর খুব রেগে আছে দেবদীপ। দেখো না, আজ আমাকে দেখতেই এলো না। যদি সত্যি তুমি আমাকে ভালোবাসো না যশ, তাহলে সেই সময় দাঁড়িয়ে তুমি আমাকে প্রোটেক্ট করতে। এটা বাবা তোমাদের ব্যাপার, এতে কিন্তু আমাকে জড়িও না। আসলে ওর কাজের চাপটাও বেড়েছে তো, মানে তোমার পেশেন্টদেরকেও তো ওকে দেখতে হচ্ছে। হ্যাঁ, তা অবশ্য ঠিক। আমি নেই, আমার পেশেন্টগুলোকে তো ওকেই দেখতে হচ্ছে। শবনম একদিন খুব বড় ডাক্তার হবে, কারণ ওর ভেতরে একটা খুব সুন্দর মন আছে। এক্সকিউজ মি ম্যাডাম, আমি কেবিন নাম্বার 102 এর বাড়ির লোক, মানে ডক্টর যশোজিৎ বোস ভর্তি আছেন। আমি ওনার ওয়াইফ। আমি একবার ওনার সঙ্গে একটু দেখা করতে চাই। কিন্তু এখন তো ভিজিটিং আওয়ার্স না ম্যাডাম, এখন আপনাকে আমরা দেখা করতে দিতে পারি না। অ্যাকচুয়ালি আমি শুনলাম উনি কাল রাত্রিবেলা খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছিল, তাই জন্যই এখন চলে এলাম। আসতে হলে তো আরও আগে আসতে হতো ম্যাম। আর আমাদের ভিজিটিং আওয়ার্স সকাল 7টা থেকে 10টা, আর এখন তো 10:30 বাজে। আর ডক্টর সেন এখন রাউন্ডে চলে গেছেন, এখন দেখা করা পসিবল না। সরি ম্যাম। আর আপনি চাইলে ডক্টর সেনের সাথে দেখা করে যেতে পারেন, বিকেলে আসুন না। বিকেলে আমার পক্ষে আসাটা পসিবল হবে না ম্যাডাম, আমি তাই জন্যই বলছি। আপনি দেখুন না, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, প্লিজ ট্রাই টু ম্যানেজ সামথিং। আমাকে একবার একটু দেখা করতে দিন। আর ম্যাডাম, আমি নিজেও কিন্তু একজন ডক্টর, আমি অ্যাসিওর করতে পারি পেশেন্টের কোনো ক্ষতি হবে না। আফটার অল আমি ওনার ওয়াইফ। রুল ইজ রুল ম্যাম, তা সবার জন্যই এক। আর পেশেন্টের ব্যাপারে যদি আপনার কিছু জানার থাকে তাহলে আপনি কেবিনের বাইরে ওয়েট করতে পারেন। ডক্টর সেন বেরোলে আপনি তার থেকে জেনে নেবেন। আর উনি যদি পারমিশন দেন তাহলে আপনি আপনার হাজবেন্ডকেও দেখতে পারেন। আসলে আমার হাতে কিছু নেই ম্যাম। আপনাকে কিছু করতে হবে না ম্যাডাম, আমি দেখে নিচ্ছি। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন ম্যাম। ভিতরে ডক্টর সেন আছেন, ডক্টর সেনকে গিয়ে বলুন ডক্টর যশোজিৎ বোসের ওয়াইফ এসছেন, ওনার সঙ্গে দেখা করতে চান। কিন্তু এখন তো ভিজিটিং আওয়ার শেষ, এখন তো দেখা করা যাবে না ম্যাম। সেটা আমি খুব ভালো করেই জানি বলেই পারমিশনটা চাইছি, তা না হলে পারমিশনটুকু চাওয়ার আমার কোনো প্রয়োজন ছিল না।
রিসেপশনে আমার কথা বলা আছে, আপনি ডক্টর সেনকে গিয়ে আমি ঠিক যতটুকু আপনাকে বলতে বললাম ততটুকু বলুন প্লিজ। ড্যাম ইট, এখনই চেক আপে আসতে হলে এই লোকটাকে, না হলে নার্সিংহোমের স্টাফদের পাঠিয়ে ঠিক দেখাটা করে নিতে পারতাম। এখন কি ন্যাকামিটা করবে কে জানে, কিন্তু এসেছি যখন তখন দেখা তো আমি করে যাবই, কেউ আমাকে আটকাতে পারবে না। অপারেশনের দিন কিছুতেই আমাকে দেখা করতে দিল না। অপারেশনটা আদৌ সাকসেসফুল হয়েছে কিনা, জ্বর সত্যি সত্যি ভালো আছে কিনা কিচ্ছু বুঝতে পারছি না। স্যার একটা কথা বলবো স্যার? বলো। স্যার বাইরে একজন ভদ্রমহিলা এসেছেন, উনি বলছেন উনি নাকি ওনার স্ত্রী, আর এমার্জেন্সি আছে তাই উনি একটু দেখা করতে চাইছেন। স্যার ওনাকে কি ভিতরে পাঠাবো? বলো চেক আপ চলছে, জানাচ্ছে। ওকে স্যার। দেবদেব, তুমি তো রোহিণীকে চলে যেতে বলবে, জানাচ্ছে কেন বললে? তোমার সাথে কথা না বলে কি করে চলে যেতে বলি? প্লিজ দেবদেব, তুমি তো জানো রোহিণী কেমন মেয়ে। আমার রোহিণীকে সহ্য হয় না, আমি ওর সঙ্গে থাকতে চাই না, আমি দূরে থাকতে চাই ওর থেকে। এত নেগেটিভ কি করে একটা মানুষ হতে পারে? প্লিজ তুমি ওকে বলো এখান থেকে চলে যেতে। ও এখন এখানে এলে আমি কিন্তু উত্তেজিত হয়ে পড়ব, তারপর আরো অসুস্থ হয়ে যাব, তারপর তো তোমরা বুঝবে বাকিটা। দেবদীপ, আমি ওর ছায়া পর্যন্ত মারাতে চাই না। কিন্তু বাড়ি ফেরার পর কি করবে? তখন তো সারাক্ষণ ওকে চোখের সামনে সহ্য করতে হবে। আমি বাড়ি ফিরবো না, ওই বাড়িতে রোহিণী থাকুক। আমি আর এক মুহূর্ত ওর সাথে থাকতে চাই না। আমি আলাদা থাকবো, একা থাকবো, এটুকু ব্যবস্থা আমি নিজের জন্য ঠিক করে নিতে পারবো। তুমি প্লিজ ওকে এখান থেকে চলে যেতে বলো, আমি ওর মুখ দেখতে চাই না। ওকে যশ, তুমি রেস্ট করো, আমি ইভিনিং আবার আসবো। ওকে? আমি যশকে দেখতে যাব। সে পারমিশন দেওয়া যাবে না এখন। পারমিশন দেওয়া যাবে না মানে? আমি দেখতে যাবই ওকে। সিস্টার আটকান তো ওনাকে। আটকাবেন মানে? এভাবে আটকানো যায় নাকি? ছাড়ুন, কত বড় স্পর্ধা আপনাদের, ছাড়ুন। আমি দেখতে যাবই যশকে। হোয়াট দ্য হেল, এত বড় সাহস কি দিয়েছে আপনাকে? দেখুন, পেশেন্ট অবজেকশন করেছে। পেশেন্ট কোনো মতেই চাইছে না যে আপনি ওর সাথে দেখা করুন। আর পেশেন্ট মনে করছে যে আপনি ভেতরে গিয়ে উত্তেজিত হয়ে পড়বেন, কি না কি বলবেন, তাতে যশ মানে পেশেন্টের শারীরিক অবস্থার অবনতিও হতে পারে। আর যথারীতি পেশেন্ট যখন চাইছে না, তখন আমরা তো আপনাকে ভেতরে যেতে দিতে পারি না। যশ কথা বলতে পারে না, যশ কখনো কথা বলতে পারেই না। আর আমি যশকে দেখতে যাবই, আমি ওর লিগ্যাল ওয়াইফ। আপনি আমাকে এভাবে আটকাতে পারেন না। মানে লজ্জা করে না আপনার? মিনিমাম লজ্জা বোধ নেই আপনার? বউয়ের কথা এভাবে নাচছেন।
এইভাবে ব্রেন ওয়াশ করেছে আপনারা দুজনে মিলে এইভাবে আমার সংসারটা ভাঙতে চেষ্টা করছেন কেন বলতে পারেন? একটা কথা বলবো ম্যাডাম, ভাঙা সংসারটা নতুন করে কি করে ভাঙা যায় একটু বলবেন আমাকে? ও শাট আপ। আমি যতবার ভদ্রভাবে ভালোভাবে যশকে নিয়ে সংসার করতে চেয়েছি, সুখে থাকতে চেয়েছি, ততবার না শাবনাম আমার সংসারটা ভেঙে চুরমার করে দিয়েছে, তছনছ করে দিয়েছে। আমি সিরিয়াসলি ভেবেছিলাম এবার তো বিয়ে হয়ে গেল শাবনামের, এবার নিশ্চয়ই যশের পেছনটাও ছেড়ে দেবে। না না, যশের পেছন তো ছাড়লোই না, বরং দলে আরেকজনকে বাড়িয়ে নিল। আমার একটা জিনিস মাথায় ঢোকে না, আপনি তো একজন শিক্ষিত মানুষ, ডাক্তার, এত বড় ডাক্তার, কি করে আপনার মতো মানুষের এরকম ভাবে ব্রেন ওয়াশ করলো বলুন তো, যে আপনি আপনার স্ত্রীর প্রাক্তন স্বামীর সঙ্গে মিল করিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লেন? মানে সিরিয়াসলি। আপনার মতো নিচু মনের মানুষের মাথায় এসব ঢুকবে না ম্যাডাম, আপনি ওসব নিয়ে ভাববেন না। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ উইল ইউ? আগের দিনও বলেছিলাম, এখনো বলছি, প্লিজ হসপিটালের পরিবেশটা নষ্ট করবেন না, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। আপনি রোহিণীকে খেপাচ্ছেন দেবদেব, আপনি রোহিণীকে খেপাচ্ছেন, ভালো করছেন না কাজটা, ঠিক করছেন না। আমি ডক্টর যশোজিৎ বোসের লিগ্যাল ওয়াইফ, ওনার সঙ্গে দেখা করতে না আপনারা কেউ আমাকে আটকাতে পারবেন না, জাস্ট পারবেন না। ম্যাডামকে সসম্মানে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বার করে দিন। এর ফল কিন্তু ভালো হবে না, এর ফল কিন্তু ভালো হবে না। আমি আবারও বলছি, ছাড়ুন আমাকে, আমি আপনাকে শেষ করে দেবো। আমি আপনাদের গোটা নার্সিং হোমের সব স্টাফকে দেখে নেবো, ছাড়ুন আমাকে, আমি শেষ করে দেবো সবকিছু। আই ওয়ার্ন ইউ। The number you are trying to call is currently not reachable. Please try again later. The number you are trying to call is currently not reachable. Please try again later. পরাগ, রোহিণীকে তুমি আর একবার ট্রাই করো তো। তো পাচ্ছি না ফোনে, ওকে নট রিচেবল বলছে। কেন, রোহিণী কোথাও বেরিয়েছে নাকি? ও যশকে দেখতে হাসপাতালে গেছে, কিন্তু এতক্ষণে তো চলে আসার কথা। ওর লয়ারের সাথে ওর মিটিং আছে, উনি ফোনে পাচ্ছে না রোহিণীকে, আমাকে ফোন করে জিজ্ঞেস করছে যে কখন আসছে। না না, রোহিণী একা একা নার্সিংহোমে গেল, আগের দিন আমাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে। আমি তো যেতে পারতাম, ও যদি আমাকে বলতো। ও কেন একা একা গেল? একা যাওয়াটা ঠিক হয়নি। সে আর বলবো বলো, তোমার ফুল কাকার সামনে আমাকে যেভাবে অপমান করলো পুরো সহ্য করে গেল, আরো ইন্ডালজেন্স দিল। এটা কি? এরপরে আমি কি করব বলো? কিচ্ছু বললো না ওই দেবদীপ ছেলেটিকে। আমি একই কথা বলেছি ফুল কাকাকে। দেখি আমি একবার চেষ্টা করে রোহিণীকে, যদিও নার্সিংহোমে থাকে, আমি যদি ফোনটা পেয়ে যাই তাহলে আমিও চলে যাব নার্সিংহোমে। সেটাই বেটার হবে। The number you are trying to call is currently not reachable. নট রিচেবল বলছে। কি হলো বলো তো? টেনশন করার কিছু নেই, টেনশন করো না ফুলকাদি। ওই নার্সিংহোমের ভেতরে অনেক সময় নেটওয়ার্ক প্রবলেম হয়, তো তাই ফোনটা পাওয়া যায় না। দেখি আমি আরেকবার ট্রাই করছি। এই তো রোহিণী। কি হয়েছে তোমার ফোনটায়? তখন থেকে বলছে নট রিচেবল। শোনো, তোমার লয়ার আমাকে ফোন করেছিল, বলছিল তোমার সঙ্গে মিটিং আছে, একবার ফোন করে নিও। বলছি রোহিণী, যশ কেমন আছে? ওকে কবে ডিসচার্জ করছে? আমি জানি না, আমাকে যশের কাছে যেতে দেওয়া হয়নি, আমাকে যশকে দেখতে দেওয়া হয়নি। এই শাবনাম আর দেবদীপকে না আমি কিন্তু শেষ করে দেবো আন্টি। তাতে আমার যা হয় হবে, আমার যা ক্ষতি হয় হবে, আমি কিন্তু ওদের দুজনকে জাস্ট ছেড়ে দেবো না। কি হয়েছে বলো তো?
কি করেছেটা কি ওরা? যশ ভালো আছে? আমি কি করে বলবো? আমি জানি না। আমার যশের কাছে আমাকে যেতে দিল না ওই দেবদীপ সেন, দিল না। বরং কি করেছে জানো? নার্সিংহোমের স্টাফদের দিয়ে না আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। কি সব কি বলছো তুমি? এত বড় অডাসিটি ওই দেবদীপ ছেলেটির। আমি বলেছিলাম রোহিণীর এইভাবে নার্সিংহোমে একা যাওয়াটা ঠিক হয়নি। আমি যদি ওর সঙ্গে যেতাম তাহলে ও ভালো হতো, অন্তত দেখে আসতে পারতো যশকে। কেন কেন দাদা ভাই? আমি আমার হাজবেন্ডকে দেখতে যাব, কেন আমি একা যেতে পারবো না? কেন তোমাকে সঙ্গে যেতে হবে? কেন আমাকে ভয় পেতে হবে? কেন? কাদের ভয় পাবো? একজন আউটসাইডারকে? প্লিজ। আজকে আমি যা অপমানিত হয়েছি না, এতটা অপমানিত কিন্তু আমি এ জীবনে কখনো হইনি আন্টি। এর দাম দেবদীপকে দিতে হবে। ও জানে না ও কার লাজে পা দিয়েছে। আমি যদি মনে করি না, আমি ওদের দুজনের জীবন জাস্ট ছারখার করে দিতে পারি।